আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও বিশ্লেষণ। আগামী সপ্তাহে নিজের শরীরে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, ভ্যাকসিন যে নিরাপদ সেটি দেখানোর জন্য প্রকাশ্যেই ভ্যাকসিন নেবেন তিনি। CNN এর খবরে বলা হয়েছে, একই উদ্দেশ্যে প্রকাশ্যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির সাবেক 3 প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। বুধবার জো বাইডেন সাংবাদিকদের বলেছেন, আমি সবার আগে ভ্যাকসিন নিতে চাইনি, তবে আমেরিকার জনগণকে জানাতে চাই যে এই ভ্যাকসিন নিরাপদ। তিনি বলেন, আমি যখনই ভ্যাকসিন নেব সেটি হবে প্রকাশ্যে, আপনারা সবাই সেটি দেখতে পাবেন। বিষয়টির সাথে জড়িত একাধিক ব্যক্তি জানিয়েছে সেটি হতে পারে আসছে সপ্তাহে, অর্থাৎ রোববারের পর যে কোনো দিন। বেশ কিছুদিন আগেই সিএনএনকে জো বাইডেন জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফৌসি করোনা ভ্যাকসিনকে নিরাপদ আখ্যা দেওয়ার পর থেকেই তিনি এটি গ্রহণে আগ্রহী। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন, তিনিও প্রকাশ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করতে চান। মার্কিন জনগণের মাঝে ভ্যাকসিন নিয়ে আস্থা সৃষ্টি করতে একই ধরনের উদ্যোগ নিয়েছেন দেশটির সাবেক 3 প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে করোনার ভ্যাকসিন নেবেন সেটি নিয়ে আলোচনা করছে তার স্বাস্থ্য কর্মকর্তারা, তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার থেকে যুক্তরাষ্ট্রে দেয়া শুরু হয়েছে ফাইজার ও বায়োনটেকের যৌথভাবে উৎপাদিত করোনা ভ্যাকসিন। শুরুতে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের, দ্রুতই সেটি ছড়িয়ে দেওয়া হবে সবার মাঝে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসছে সপ্তাহেই পাবেন ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে তুরস্কের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্র তুরস্ক মিত্রতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতি মহাসড়কের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় তিনি বলেন, কাটসা আইনটি করার পর আর কোনো দেশের উপরে এই আইনে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। তুরস্ক প্রথম দেশ হিসেবে এর শিকার হলো, যারা কিনা ন্যাটোর মিত্র। এরদোয়ান বলেন, প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন দাবিয়ে রাখাই যুক্তরাষ্ট্রের এই অবরোধের লক্ষ্য, যাতে তুরস্ক পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে না পারে। এই সিদ্ধান্ত আমাদের সার্বভৌমত্বের অধিকারের উপর আঘাত। প্রতিরক্ষা খাতের উন্নয়নে তুরস্কের পদক্ষেপ অব্যাহত থাকবে উল্লেখ করে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্পকে পুরোপুরি স্বাবলম্বী করতে আমরা দ্বিগুণ পরিশ্রম করব। রাশিয়া থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার যৌক্তিকতা তুলে ধরে এরদোয়ান বলেন, এ ধরনের একটি প্রতিরক্ষা সামগ্রী কেনার বিষয়ে যুক্তরাষ্ট্র আমাদের চাহিদাকে গুরুত্ব দেয়নি। এরপর আমরা যখন অন্য কোথাও থেকে সেই চাহিদা পূরণ করেছি, তখনই তারা হাজির হয়েছে নিষেধাজ্ঞা নিয়ে। মূলত রাশিয়ার সাথে মার্কিন মিত্র দেশগুলোর সামরিক সম্পর্ক রুখতেই 2017 সালে কাটসা আইনটি করেছিল যুক্তরাষ্ট্র। তুরস্ক প্রথম দেশ হিসেবে এই আইনের নিষেধাজ্ঞা পেল। সোমবার ওই ঘোষণার পরই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় বলেছে, তুরস্ক কোন পরিস্থিতিতে রাশিয়ার কাছ থেকে প্রতিরক্ষা সামগ্রী কিনেছে সেটি সবার জানা। প্রেসিডেন্ট ট্রাম্পও অনেকবার তুরস্কের ন্যায়সঙ্গত অধিকারের কথা বলেছেন। নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকদের প্রতি সংহতি জানিয়ে ভারতের এক শিখ ধর্মযাজক আত্মাহুতি দিয়েছেন। হরিয়ানা রাজ্যের গুরুদুয়ারার যাজক বাবা রাম সিং বুধবার নিজের উপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। দিল্লি সোনিপাত সীমান্তে কৃষক বিক্ষোভে যোগ দিয়ে আত্মহত্যার আগে তিনি একটি নোট রেখে যান। তাতে তিনি লিখেছেন, সরকারের অন্যায় আচরণের বিরুদ্ধে ক্ষোভ ও ব্যথা প্রকাশ করতেই আত্মহত্যা করছেন তিনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানা থেকে দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সঙ্গে যোগ দেন বাবা রাম সিং। আত্মহত্যা করার আগে এক নোটে তিনি লেখেন, অধিকারের নিশ্চয়তার জন্য লড়াই করা কৃষকদের কষ্ট আমি অনুভব করছি। আমি তাদের কষ্ট বুঝতে পারছি, কারণ সরকার তাদের প্রতি ন্যায় আচরণ করছে না। অন্যায় আচরণ করা পাপ, আর অন্যায় সহ্য করাও পাপ। কৃষকদের সমর্থনে কেউ কেউ সরকারি পুরস্কার ফিরিয়ে দিচ্ছে। আমি নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছি। সোনিপাতের ডেপুটি পুলিশ কমিশনার শ্যামলাল পুনিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দ্রুত পানিপথের পার্ক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই কর্মকর্তা জানান, এই যাজকের মরদেহ এখন তার বাসস্থান কার্নালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আলোচনার মাধ্যমে ভারতের কৃষকদের বিক্ষোভ নিরসন ও সমাধানের প্রস্তাব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এজন্য মধ্যস্থতাকারী একটি প্যানেল গঠন করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে আদালত। পাশাপাশি এ প্রস্তাবের বিষয়ে সরকার ও সারা দেশের কৃষক নেতাদের মতামত জানতে চেয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে সম্ভাব্য একটি সিদ্ধান্ত নেওয়ারও তাগাদা দিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট।
কৃষক নেতাদের সাথে ভারতের কেন্দ্রীয় সরকারের 5 দফা আলোচনা ব্যর্থ হওয়ার পর বিষয়টিতে নাক গলালো দেশটির সর্বোচ্চ আদালত। এ বিষয়ক শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস.এ. বোবদে বলেন, সরকারকে আশ্বস্ত করতে হবে যে তারা কৃষকদের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবে না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের আলোচনা আবারও ব্যর্থ হবে, কারণ তারা রাজি হবে না। আমাদের সামনে আসতে পারে এমন সংগঠনগুলোর নাম দিন। এটি শিগগিরই জাতীয় ইস্যুতে পরিণত হবে আর আলোচনার মধ্য দিয়েই এর সমাধান হতে হবে। শুনানিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকার আলোচনার জন্য প্রস্তুত ছিল এবং আছে। জটিলতা হলো কৃষকদের অবস্থান নিয়ে। বিভিন্ন মন্ত্রী তাদের সঙ্গে কথা বলেছে, কিন্তু তারা পিছু হটেছে এবং আলোচনা করেনি। মিশরের সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল সিসিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লিজিয়ন অফ অনার দেয়া নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ফরাসিরা। অনেকেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এই সিদ্ধান্তের বিপক্ষে বিক্ষোভ করেছেন। গত সপ্তাহে সিসির ফ্রান্স সফরের সময় তাকে এই পদকে ভূষিত করে ফরাসি সরকার। এরপরই প্যারিসের বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়েছে এর বিরুদ্ধে। বিক্ষোভকারীরা সিসির মানবাধিকার লঙ্ঘন ও ভিন্ন মতের উপর দমন পীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরে পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অনেকে অবশ্য বিষয়টিকে ফ্রান্সের জাতীয় স্বার্থের সাথে সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করে এর পক্ষে অবস্থান নিয়েছেন। বিনকা মার্কেজ নামে এক ফরাসি নাগরিক আনাদুলু বার্তা সংস্থাকে বলেন, যখনই সিসির সফরের অনেক কিছু গোপন করা হয়েছে, তখনই আশঙ্কা করেছি যে এমন কিছু ঘটেছে যা ন্যায়সঙ্গত নয়। তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রোর এমন কাউকে পদক দেওয়া উচিত নয় যিনি ক্ষমতায় এসেছেন জোরপূর্বক। এমনকি তাকে ফ্রান্স সফর করতেও দেওয়া উচিত নয়। এদিকে জেনারেল সিসিকে লিজিয়ন অফ অনার পদক দেওয়ার প্রতিবাদে ইতালিয়ান সাংবাদিক কোরাজো অগিয়াস তার পদক ফিরিয়ে দিয়েছেন। ইতালির ফরাসি দূতাবাসে পদকটি ফিরিয়ে দেওয়ার পর তিনি জেনারেল সিসিকে নৃশংস অপরাধীদের সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। মিশরে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান করে ক্ষমতা দখল করা আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতায় টিকে থাকতে দিনের পর দিন বিরোধী মতের উপর চালিয়েছেন নৃশংসতা। কয়েকশো বিদেশিকে মানবেতর পরিস্থিতির মধ্যে বন্দী করে রেখেছে সৌদি আরব। নির্যাতনও চালানো হচ্ছে তাদের উপর। ভুক্তভোগীদের উদ্ধৃতি দিয়ে এমন অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। আল জাজিরার খবরে বলা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচের এক রিপোর্টে জানা গেছে, বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া সৌদি আরবে প্রবেশ করার কারণে এসব বিদেশিকে বন্দী রাখা হয়েছে রাজধানী রিয়াদে। এদের বেশিরভাগই পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার নাগরিক। এছাড়া আফ্রিকা ও এশিয়ার আরও কিছু দেশের নাগরিকরা রয়েছেন এর মধ্যে। এসব লোকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর জন্য আটক করেছে সৌদি আরব। মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, বন্দী ছিলেন এমন অনেকে বলেছেন তাদের এক রুমে গাদাগাদি করে রাখা হতো। নিরাপত্তার নিয়োজিত ব্যক্তিরা প্রায়ই তাদের পেটানো সহ নানা ধরনের নির্যাতন করত। গত অক্টোবর ও নভেম্বর মাসে এসব নির্যাতনে অন্তত 3 জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গত মাসে তারা 7 জন ইথিওপিয়ান ও 2 জন ভারতীয় নাগরিকের সাথে কথা বলেছেন, যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে সৌদি আরব থেকে। তারা বলেছে, ছোট্ট একটি রুমে 350 লোককে বন্দী রাখা হতো। এদের মধ্যে 2 জন জানিয়েছেন তারা 1 বছরেরও বেশি সময় বন্দী ছিলেন সেখানে। এমনকি করোনা ভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পরও সেখানে ন্যূনতম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অনেকের শরীরেই করোনার উপসর্গ দেখতে পেয়েছেন তারা। মানবাধিকার সংস্থাটির রিপোর্টের সাথে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, একটি রুমের মেঝেতে আবর্জনার স্তূপের পাশাপাশি গাদাগাদি করে ঘুমিয়ে আছে একদল লোক। হিউম্যান রাইটস ওয়াচের উদ্বাস্তু ও অভিবাসী বিষয়ক গবেষক নাদিয়া হার্টমান বলেন, বিশ্বের ধনী দেশগুলোর একটি সৌদি আরব। সেখানে মাসের পর মাস এভাবে মানুষকে বন্দী রাখার পক্ষে কোনো কারণ থাকতে পারে না। সংস্থাটির এই রিপোর্টের বিষয়ে কোনো মন্তব্য করেনি সৌদি সরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতির মেরুদণ্ড বিদেশি কর্মীরা। শুধু সৌদি আরবের বিদেশি কর্মী আছে 1.25 কোটির বেশি। ইরানের পারমাণবিক চুক্তির বর্তমান পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষস্থানীয় কূটনীতিকদের মধ্যে। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আভাস দেওয়া সত্ত্বেও শীর্ষ বিজ্ঞানী নিহত হওয়ায় সম্প্রতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে এটি। আল জাজিরার খবরে বলা হয়েছে, সেই পরিস্থিতি নিয়েই বুধবার ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা হেলগা শুয়েল্ড। 2015 সালের 14 জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন।
সাধারণভাবে এটি ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত। চুক্তির এক পক্ষে ছিল ইরান, অন্য পক্ষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং তাদের সাথে ছিল জার্মানি। চুক্তিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দেয় ইরান। 2018 সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন তিনি। এর 1 বছরের মাথায় চুক্তির মূল শর্তগুলো থেকে সরে আসতে শুরু করে ইরান। অতি সম্প্রতি তারা নাতানজের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনাও নিয়েছে। পারমাণবিক কেন্দ্রগুলোতে আন্তর্জাতিক পরিদর্শন বন্ধ করতে ইরানের পার্লামেন্টে একটি প্রস্তাবও উঠেছে। এমন পরিস্থিতিতে চুক্তিটি নিয়ে শীর্ষ কূটনীতিকদের এই আলোচনা আশার সঞ্চার করেছে। এতে ইরানের পক্ষ থেকে অংশ নিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলোচনায় অংশ নেওয়া রুশ কূটনীতিক মিখাইল উলিয়ানভ বলেছেন, চুক্তিটি টিকিয়ে রাখার ব্যাপারে অংশগ্রহণকারী দেশগুলো তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি এটির পূর্ণ বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার ব্যাপারেও সবাই একমত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।